আমাদের এটা চিন্তা করতে বা জানতে ভালো লাগুক বা না লাগুক, সব কোম্পানির সব ড্রাগের ইফিকেসি সমান হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা দেখি কি আসলে ইফিকেসি সমান না। যদি আমি বাংলাদেশের একটা প্যারাসিটামল খাই এবং বাইরে থেকে আনা ধরো উম, ইংল্যান্ডের বা ইউএস এর কোনো প্যারাসিটামল খাই, অ্যাসিটামিনোফেন খাই, খাওয়ার পরে আসলে বোঝা যায় যে এই দুইটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। আমাদের দেশে তো আসলে সবকিছু বেশি স্পেশাল, সবকিছুতে একটু ভেজাল টেজাল থাকে, যার কারণে আমরা এই ওষুধ আসলে এইসবের হাত থেকে রেহাই পাই না। তো 500 মিলিগ্রামের একটা প্যারাসিটামলে আসলে 500 মিলিগ্রাম প্যারাসিটামল সবসময় থাকে না, সব কোম্পানির কাছে থাকে না। এই যে আমি যে যদি জেনেরিক নেম ধরে খুঁজি, এটা সবাই মোটামুটি অনেক জায়গাতেই বুঝে, কিছু কোম্পানি আছে যাদের ড্রাগ গুলা অত ভালো না। তার মানে কি ভালো না, তাদের ড্রাগে একটু ভেজাল টেজাল থাকে, তাদের ড্রাগের ইফিকেসি কম। ইফিকেসি কম হবে না কেন, ড্রাগ তো দেয় না, ড্রাগের চেয়ে ড্রাগের সাবস্টিটিউট যেগুলো আছে সেগুলা বেশি দিয়ে একটা ড্রাগ বানায় ফেলে। আচ্ছা, এগুলা তো আমরা হয়তো অনেক ভালো, তোমরা হয়তো বুঝো এগুলা মার্কেটিং পলিসি, কম টাকা দিয়ে বেশি রোজগার, কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে মানুষের। হ্যাঁ, তো জেনেরিক নেম দিয়ে যদি আমি খুঁজি, ইনফিরিয়র কোয়ালিটির একটা কোম্পানির ড্রাগ আমি পেয়ে যেতে পারি, কিন্তু আমি যদি ট্রেড নেম দিয়ে খুঁজি, তাহলে হচ্ছে আমি ট্রেড নেম যে না আমি এই অ্যান্টিবায়োটিকটাই নিব, এই কোম্পানিরটাই নিব, তাহলে ভালো ড্রাগ পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি না জানি, ট্রেড নেমটা না জানি, জেনেরিক নেম বললে যে কোনো কোম্পানির একটা যদি ধরায় দেয় আমার হাতে, তাহলে হচ্ছে কি হবে, লো কোয়ালিটি বা ইনফিরিয়র কোয়ালিটি একটা আমি পেয়ে যেতে পারি, যেটা আমার জন্য ক্ষতিকর। এটা হচ্ছে জেনেরিক নেমের সবচেয়ে বড় অসুবিধা। এই যে কয়েকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বললাম, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে জেনেরিক নেমের এই ডিসঅ্যাডভান্টেজটা মনে রাখাই লাগবে। এইটা যদি একটা মনে রাখি আমরা, তাহলে এটা মনে রাখবো, যেটা হচ্ছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, যে লো কোয়ালিটি বা ইনফিরিয়র কোয়ালিটিটা পেয়ে যেতে পারি। আর অ্যাডভান্টেজ একটা মনে যদি রাখি, তাহলে ইজি টু রিমেম্বার, এই কথাগুলো মনে থাকে। একটা মনে রাখলে সেটা হচ্ছে কি তার একটাই নাম ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে, এটা এই 4-5টা থেকে, এখন পরীক্ষার খাতায় তো আর একটা লিখলে হবে না, দুইটা বললে হবে না, পড়তে হবে সবগুলাই, কিন্তু এই দুইটা ভুলে যাবে না, এটা হচ্ছে একদম মেইন কথা, এই দুইটা জেনেরিক নেম। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার কথাগুলা। তারপরে আসি আমরা ট্রেড নেম। ট্রেড নেমের অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। যে সবচেয়ে শর্ট আর নাম, সিম্পলি আর ইজি, আর মনে রাখা সহজ, বলা সহজ, ব্যবহার করা সহজ। এবং এই যে ভালো কোম্পানির ড্রাগটা পাওয়া সহজ, যদি যদি আমরা ট্রেড নেমটা ইউজ করি, দ্য বেস্ট ড্রাগ ক্যান বি প্রেসক্রাইবড অ্যামং দ্য ডিফারেন্ট প্রিপারেশন। বললাম যে ভালো কোম্পানির একটা ড্রাগ পেতে পারি যদি আমরা ট্রেড নেমটা ইউজ করি। আচ্ছা, আরটা হচ্ছে দ্য ইউজ অফ প্রপ্রাইটারি নেম রিডিউসেস দ্য প্রবলেম অফ কোয়ালিটি। এটা একই কথা, দুই ভাবে বলা হয়েছে আর কি। মানে কোয়ালিটির প্রবলেমটা কখনো আর থাকে না, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সামটাইমস ড্রাগস অফ ডিফারেন্ট ক্লাসেস হ্যাভ ক্লোজলি সিমিলার নেমস এন্ড কজেস কনফিউশন। আলাদা আলাদা নাম একটু ঝামেলার তৈরি করতে পারে। যেমন একটা অ্যান্টিবায়োটিক আছে, একটা অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিফাঙ্গাল, কোট্রাইমোক্সাজল আর কোট্রিমাজল। কোট্রিমাজলটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল, আর কোট্রাইমোক্সাজল এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এই ধরনের বা পাশাপাশি যদি কিছু নাম থাকে, ট্রেড নেম থাকে, সেই নামগুলো ঝামেলা তৈরি করতে পারে। আর আরেকটা বড় ঝামেলা কি, এক দেশ থেকে আরেক দেশে নামগুলো সমান থাকবে না, কখনোই না। এটা একটা বড় সমস্যা। তাহলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দুইটা, যদি পাশাপাশি নাম থাকে তাহলে সেক্ষেত্রে একটু কনফ্লিক্ট তৈরি হইতে পারে, নামটা বোঝা যেতে না পারে। আর হচ্ছে কি, যেমন এটার একটা এক্সাম্পল দেই, জেসোকেইন। জেসোকেইন জেল একটা অ্যানেস্থেটিক জেল। জেসোকেইন জেল আর ইন্ট্রাভেনাস দুই হিসেবে পাওয়া যায়। আর একটা হচ্ছে জেসোকুইন, এটা হলো একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। কেউ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগটা যদি অ্যানেস্থেটিক ড্রাগ যদি অ্যান্টিম্যালেরিয়াল মনে করে কেউ যদি ইনজেক্টেবল দিয়ে দেয়, অবস্থাটা কি দাঁড়াবে? শেষ, পেশেন্ট ওইখানে। কি যে এই ধরনের কনফ্লিক্ট গুলা তৈরি হয়। আর হচ্ছে কি কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে, এই দুটো ডিসঅ্যাডভান্টেজ মনে রাখাই লাগবে। ট্রেড নেমের যে 4-5টা কথা বললাম, এগুলা মাস্ট, এগুলা ভোলা যাবে না। আশা করি মনে থাকবে, এগুলো অনেক সহজ। আচ্ছা, তারপরে আসি আমরা ড্রাগের সোর্সে। এই যে এতক্ষণ ধরে একটা ড্রাগের এত কথা বলতেছি, এই ড্রাগ গুলো আসে কোথা থেকে?
এটাও কিন্তু পরীক্ষাতে আসে, রিটেনে আসে। দুইটা সোর্স, প্রথমত হচ্ছে দুইটা সোর্স, একটা কি ন্যাচারাল আর একটা কি সিনথেটিক বা ল্যাবরেটরি সোর্স। এটা হচ্ছে বেসিক, ঠিক আছে। এগুলোর মধ্যে আবার অনেকগুলা ভাগ আছে, যেমন ন্যাচারালের মধ্যে আছে আরো চারটা। কি কি? প্লান্ট সোর্স, অ্যানিমেল সোর্স, মাইক্রো অর্গানিজম, মিনারেল। সিনথেটিকের একটাই সোর্স সিনথেসিস বা ল্যাবরেটরিতে সিনথেসিস করবে, ওইটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু ন্যাচারালের মধ্যে চারটা ভাগ, সেই চারটা ভাগেরও আবার অনেক ভাগ আছে। প্লান্ট সোর্স, অ্যানিমেল সোর্স, মাইক্রো অর্গানিজম, মিনারেলস। আচ্ছা, এর মধ্যে মিনারেলস, মাইক্রো অর্গানিজম, অ্যানিমেলের আসলে তেমন কোনো ভাগ নাই এগুলা। আর প্লান্ট সোর্সের আরো 6টা ভাগ আছে। কি কি? অ্যালকালয়েড, গ্লাইকোসাইডস, অয়েল, গাম, মিউসিলেজ, কার্বোহাইড্রেট। এই 6টা ভাগ আছে। আমি একটু পরীক্ষা রিলেটেড কথা প্রথমে বলি। এর মধ্যে সবগুলার একটু ক্যারেক্টারিস্টিক্স জানা লাগবে, এক্সাম্পল জানা লাগবে সব, একদম টপ টু বটম। ন্যাচারালের মধ্যে চারটা, প্লান্ট সোর্সের মধ্যে যে 6টা আছে সবগুলা একদম ইন্ডিভিজুয়াল এক্সাম্পল লাগবেই। ভাইবার টেবিলে এগুলো জিজ্ঞেস করা হয়, এবং বুঝতেই পারছো প্রথম আইটেম, তো এটা হচ্ছে ইনিশিয়াল কথাবার্তা, যেটাকে আমরা বলি বেসিক কথাবার্তা। সেটা পরীক্ষা টেবিলে না পারলে স্যাররা একটু মাইন্ড করে, এটা ইমপ্রেশনটা ভালো হয় না। এবং সাধারণত পরীক্ষা শুরু হয় তো এগুলা দিয়ে, প্রথম দিককার কোয়েশ্চেন থাকে ভালো, এগুলা না পারলে একটু কষ্ট পায় স্যাররা। এই জন্য এটলিস্ট এক্সাম্পল 4-5-7টা মনে রাখা লাগে। আরেকটা হচ্ছে কি অ্যালকালয়েড আর গ্লাইকোসাইড, এই দুইটার মধ্যে কিছুটা সিমিলারিটি আছে, কিছুটা ডিসিমিলারিটি আছে, যার কারণে এই দুইটার পড়তে হয় এবং পরীক্ষায় অনেক সময় এই দুইটার ডিফারেন্স আসে। অ্যালকালয়েড আর গ্লাইকোসাইডের মধ্যে পার্থক্যটা কি, এই দুইটার একটা ডিফারেন্স চলে আসে। আমরা একটু দেখি অ্যালকালয়েড কি আর গ্লাইকোসাইড। অ্যালকালয়েড হচ্ছে এটা কি, যে বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড, কোত্থেকে আসে? প্লান্ট অরিজিন, যেটা আমরা প্রথমেই পড়লাম। এবং produces salt when combines with acid and is physiologically active in plant and animal. এর কিছু ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে খুবই সাদা, হোয়াইট ক্রিস্টালাইন সাবস্টেন্স, কিন্তু তার টেস্টটা হচ্ছে বিটার। এটা পানিতে অদ্রবণীয় কিন্তু লবণে দ্রবণীয়। হাইলি ইনসলিউবল ইন ওয়াটার বাট সলিউবল ইন সল্ট প্রিপারেশন। আর কিসে কিসে সলিউবল? অ্যালকোহল, ইথার, ক্লোরোফর্ম, অয়েল, এই টাইপের জিনিসপত্রে সে সলিউবল, কিন্তু পানিতে অদ্রবণীয়। এই কথাগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে। এই যে বললাম অ্যালকালয়েডের এই যে 4-5টা ক্যারেক্টারিস্টিক্স বললাম, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থেকে এমসিকিউ আসে। তার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আসে, সাধারণত এই ড্রাগগুলোর নামের শেষে আইএনই থাকে। সাধারণত এই ড্রাগগুলোর নামের শেষে কি থাকে? আইএনই থাকে। এবং গ্লাইকোসাইডস যেগুলা, সেগুলোর নামের শেষে সাধারণত আইএন থাকতে পারে, আইএন। আর হচ্ছে কালার যেগুলো, সেগুলো হচ্ছে আইএনই থাকে। এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তাহলে এক্সাম্পল কি? প্লান্ট অরিজিন যেহেতু আমরা বুঝতেই পারছি কোন একটা গাছ থেকে আসতেছে, তাদের সোর্সটা হচ্ছে কোন একটা গাছ, প্রথম আইডেন্টিফাই করা হয়েছিল। অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন বানানটা কি হবে? ATROPINE, অ্যাট্রোপিন। কুইনাইন, মরফিন, মরফিন কিসে ইউজ করা হয়? এমআইতে ইউজ করা হয়, বা অ্যানালজেসিক হিসেবে, অপিওয়েডস অ্যানালজেসিক হিসেবে ইউজ করা হয়। কুইনাইন একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। অ্যাট্রোপিন, তার বিভিন্ন ধরনের ইউজ আছে অ্যাট্রোপিনের। অ্যাট্রোপিনটা আসে কোত্থেকে? অ্যাট্রোবা বেলাডোনা একটা গাছ আছে, সেটা থেকে আসে। সিনকোনা থেকে আসে কুইনাইন। পপি সিড ক্যাপসুল অফ পপি প্লান্ট, এটা থেকে আসে মরফিন। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে অ্যালকালয়েডস এর এক্সাম্পল। এখন অবশ্য শুধুমাত্র প্লান্ট সোর্স থেকে আসে এরকম না, এই প্লান্ট সোর্স থেকে প্রথম আবিষ্কার করা হয়েছিল বা অনেকদিন থেকে ছিল। এখন কিছু সিনথেটিক অ্যালকালয়েড আছে, সিনথেটিক অ্যালকালয়েডের মধ্যে হোমাট্রোপিন, মানে এগুলাকে বলা হয় যে হোমাট্রোপিন, এটা হলো অ্যাট্রোপিন সাবস্টিটিউট। জাস্ট দুইটা আইটেম পরেই তোমরা এই জিনিসটা জানবা। হোমাট্রোপিনের অ্যাট্রোপিন সাবস্টিটিউট বলে। অ্যাট্রোপিনটা আসছে একদম অরিজিনাল প্লান্ট সোর্স থেকে, এবং হোমাট্রোপিনটা হচ্ছে অ্যালকালয়েড, কিন্তু সেটা সিনথেটিক অ্যালকালয়েড। দেন আসি আমরা আর ক্লাস গ্লাইকোসাইড। চলতেছে। গ্লাইকোসাইডস হচ্ছে প্লান্ট সোর্স। অ্যালকালয়েডটা ছিল নাইট্রোজেনাস কম্পাউন্ড, গ্লাইকোসাইডটা হচ্ছে নন নাইট্রোজেনাস কম্পাউন্ড। ঠিক আছে, গ্লাইকোসাইডের সুগারটা, গ্লাইকোসাইডের লিংকেজ দিয়ে নন সুগার আর সুগার দুইটা পোর্শন থাকে তার। তো
গ্লাইকোসাইডেজ লিঙ্কেজ দিয়ে সেই সুগার এবং নন সুগার পোর্শনটা বন্ডিং থাকে। এইটা সলিউবল কিসের মধ্যে আর ইনসলিউবল কিসের মধ্যে? সলিউবল হচ্ছে সে অর্গানিক সলভেন্টে, আর ইনসলিউবল হচ্ছে ইনঅর্গানিক সলভেন্ট অফ ওয়াটারে। এগুলা হচ্ছে গ্লাইকোসাইডস এর ক্যারেক্টারিস্টিক। এটা কিভাবে ফর্মেশন, নন নাইট্রোজেনাস কম্পাউন্ড আমরা এটা জানলাম, সাথে হচ্ছে এটা ফর্ম ফর কনডেনসেশন বিটুইন মনোস্যাকারাইড ও মনোস্যাকারাইডস রেসিডিউ। এইটাতে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে এন্ড দ্য সেকেন্ড কম্পাউন্ড দ্যাট মে অর মে নট বি অ্যানাদার মনোস্যাকারাইড। মানে কি বোঝা যাচ্ছে যে এটাতে একটা মনোস্যাকারাইড থাকে আর একটা মনোস্যাকারাইড রেসিডিউ থাকে, এটা হাইড্রোক্সিল গ্রুপ দিয়ে থাকে। সেকেন্ড যেটা সেটা মনোস্যাকারাইড হইতে পারে নাও হইতে পারে। যদি এই কথাবার্তাগুলো ভালো না লাগে তাহলে আসলে কিছু করার নাই, এই দুই চারটা কথা একটু ফিজিক্স কেমিস্ট্রির মতো একটু কথাবার্তা, এগুলো একটু পড়া লাগবে, কিছু করার নেই। আচ্ছা, এবং এইটা ওই অ্যালকালয়েডস ছিল কি হোয়াইট ক্রিস্টালাইন, গ্লাইকোসাইডটা কালারলেস, এটার কোনো কালার নাই। ঠিক আছে, তাহলে এটা দুই চারটা আমরা একটা এক্সাম্পল জানি। এক্সাম্পল হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস বলে, মোটামুটি কার্ডিয়াক গ্লাইকোসাইডস বলে এগুলাকে। কি কি নাম? ডিগক্সিন, ডিজিটক্সিন, স্যালিসাইলিক অ্যাসিড, এটা সেলিসিন থেকে আসছিল। সবগুলোর নামের শেষেই কিন্তু আইএন দিয়ে শেষ। এটা একটা ক্যারেক্টারিস্টিক, যেটা একটু মনে রাখতে হবে। এই এক্সাম্পল গুলো জানলে হবে। এরপরে আসি আমরা অয়েলে। অয়েলের মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ফিক্সড অয়েল বলা হয়, আর একটা হচ্ছে ভোলাটাইল অয়েল। ফিক্সড অয়েল, ফিক্সড অয়েলের আরেকটা নাম কি? ফিক্সড অয়েল মানে কি? মানে হচ্ছে নন ভোলাটাইল অয়েল। এক্সাম্পল হলো কি অলিভ অয়েল, কাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল, ক্যাস্টর অয়েল, এগুলা হচ্ছে ফিক্সড অয়েল। এগুলো আবার ড্রাগ হয় কেমনে না? আচ্ছা, এগুলাও ড্রাগ। আর একটা হলো ভোলাটাইল অয়েল, পেপারমিন্ট অয়েল, ক্লোভ অয়েল, এগুলো হচ্ছে ভোলাটাইল অয়েল। আগেকার যুগের মানুষজন যারা আছে তারা যে ট্রিটমেন্ট প্ল্যান গুলা বলেন, এগুলা কিন্তু একেবারে ভুল না, একেবারে ভুল কিছু না। দেখবা কি দাদি নানি যাদের আছেন তারা অনেক সময় বলেন যদি আমরা কমপ্লেন করি এখানে ব্যথা ওখানে ব্যথা, তারা প্রাচীন ট্রিটমেন্ট দেন, আমাদের হিসাবে প্রাচীন, কিন্তু এগুলা একেবারে খারাপ না। যেমন অয়েল মেসেজ করার কথা কিন্তু সবাই বলেন, এই যে এই অয়েল গুলো আমরা করতেছি, যে ক্লোভ অয়েলের নাম বললাম, সেটা রিলিফ, পেইন রিলিফ করে। উইন্টার গ্রিন অয়েল পেইন রিলিফ করে। এবং মেন্থল, এগুলা নিলে কি হয়? মেন্থল নিলে একটু শ্বাসকষ্ট যদি হয় বা একটু কাশি হয়, গরম ভাপ নিলে আরাম লাগে, তাই না? আসলে রিলিফ। একেবারে যে অয়েল মেসেজ করা বা মেসেজিং করা যে একেবারে ভুল কোনো পদ্ধতি, সেটা কিন্তু মোটেও এরকম না। বরং অনেক ক্ষেত্রে সিনথেটিক ওষুধ, ড্রাগ গুলা ইউজ করার চেয়ে এই পদ্ধতিগুলা অনেক ইফেক্টিভ। সাইড ইফেক্ট কম, সো ইফেক্ট অনেক জায়গায় কিন্তু আছে। অনেক উন্নত বিশ্বের অনেক জায়গায় আয়ুর্বেদিক বা এই যে প্লান্ট সোর্স রিলেটেড ট্রিটমেন্ট, প্লান্ট সোর্স রিলেটেড না, প্লান্ট সোর্স বেসড ট্রিটমেন্ট কে অনেক জনপ্রিয় করার চেষ্টা হচ্ছে কানাডাতে বা অনেক জায়গাতে। আচ্ছা, যাই হোক, অলিভ অয়েল কিন্তু খাওয়ার জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা যেটা ইনভেরিবলি ইউজ করি সয়াবিন অয়েল, সেটার থেকে অলিভ অয়েলটা খাওয়াটা আসলে অনেক ভালো। এই যে পেপারমিন্ট অয়েলটা আসছে, পেপারমিন্ট অয়েলের মেইন ইয়েতে কি, মেইন অ্যাক্টিভ পোর্শনটা কি? এটা হচ্ছে মেনথল। আচ্ছা, অয়েলের তাহলে আমরা দুই টাইপের অয়েল জানলাম, এবং এগুলা অয়েলের টাইপ বুঝিনি। অয়েলের টাইপ দুইটা টাইপ, একটা হচ্ছে ফিক্সড অয়েল বা নন ভোলাটাইল অয়েল, একটা হচ্ছে ভোলাটাইল অয়েল। মানে একটা উদ্দায়ী আর একটা নন উদ্দায়ী, এটাই বুঝাচ্ছে। ভোলাটাইল অয়েলের, পেপারমিন্ট অয়েল, ক্লোভ অয়েল, একটা এক্সাম্পলটা মনে রাখবো, সেগুলা কোন কাজে ব্যবহার করা হয় আমরা হয়তো এত বেশি ব্যবহার দেখবো না, কিন্তু এগুলো একটু জেনে রাখার। আর ফিক্সড, ফিক্সড মানে নন ভোলাটাইল, অলিভ অয়েল, কাস্টার্ড অয়েল, সয়াবিন অয়েল, ক্যাস্টর অয়েল, আমরা একটু নামগুলো জেনে রাখি। বুঝা গেছে এখন? আর একটু এক্সপ্লেন করে যদি বলি, যেমন ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল যদি কেউ খাই তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসাকে সে ইরিটেট করে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসাকে ইরিটেট করলে কি হবে? পেরিস্টালসিস বাড়লে ইভাকুয়েশন হবে। ধরো কারো যদি কনস্টিপেশন হয় তাহলে
এই ক্যাস্টর অয়েলটা কাজে দিবে। যদি আমরা কনস্টিপেশনের জন্য বা জিআইটি মোটিলিটি কমে যাওয়ার জন্য ক্যাস্টর অয়েলটা ব্যবহার করি না, এখন আরো অনেক সিনথেটিক অনেক ভালো ভালো ড্রাগ আছে যার কারণে আমরা হয়তো ল্যাকটোলোজটা ব্যবহার করি, ইনভেরিবলি ল্যাকটোলোজ ইউজ করা হয়। ল্যাকটোলোজের কিছু প্লান্ট সোর্স আছে, এই যে এই সোর্স গুলা থেকে আসছে। এইগুলা কেমিক্যালি বা ক্যারেক্টারিস্টিক্যালি এগুলা অয়েল, এই জিনিসগুলা, এই জন্য এগুলা অয়েলের আন্ডারে পড়ছে। কিন্তু সেগুলা ড্রাগ হিসাবে কিছু ব্যবহার করলে দেখা যায় যে